সকালে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। আহ, কি সুন্দর স্বপ্নই না ছিল এটা। আমি আমার বউকে জড়ি ধরে ঠোঁট মুখে গালে সব জায়গায় কিস করছি, কোনো জায়গায় বাদ রাখিনি। আর বলতেছি, ও বউ, বউ, দিবা। এটা বলতে না বলতেই ঠাস করে কে যেন আমার গালে চড় মারল। ঘুম থেকে ধরপড়িয়ে উঠলাম। তাকিয়ে দেখে আম্মু দাঁড়িয়ে আছে, সাথে আমার ছোট বোন নাবিলাও। কি হয়েছে আম্মু, তোমরা দুজন আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? আমি কি এমন করেছি যে তোমরা আমার দিকে এমন করে তাকিয়ে আছো? এই হারামজাদা, সারা দিন টই টই করে ঘুরে বেড়াস, কাজের কথা বললেই তোর গায়ে লাগে তাই না? তুই প্রত্যেক দিন একটা করে বালিশ ছিঁড়ে ফেলিস। আমি তো তোর বউয়ের স্বপ্ন দেখা হয় বের করতেছি। এই বলে আম্মু আমাকে পিটাতে লাগলো। আম্মু গো, আর মারো না, আমি আর এই বাড়িতে থাকবো না গো আম্মু, তোমার দুইটা পায়ে পড়ি গো, প্লিজ মারো না আমাকে। আজকে তুই বাড়ি ছাড়বি, আর না হয় আমরা বাড়ি ছেড়ে চলে যাব। তোকে আর বসে বসে খাওয়াতে পারবো না আমরা। একটু তোর বাবার সাথে দোকানে গিয়ে বসতেও তো পারিস। আমার এসব ভালো লাগে না আম্মু, তুমি আমাকে গ্রামে পাঠিয়ে দাও, আমি গ্রামে থাকবো এখন থেকে। আব্বুকে যে করে হোক তুমি রাজি করিয়ে দাও, আমি এখানে থাকবো না। তোর যা ইচ্ছে তা কর গিয়ে, আমি কিছু বলবো না। শুধু এটাই বলতে চাই, তোর আজ থেকে খাবার নেই এই বাসায়। এই রাইসা, চল আমরা তোর আন্টির বাসায় চলে যাই কয়েকদিনের জন্য বেড়াতে। আম্মু চলো, আব্বুকে না হয় ফোন দিয়ে বলে দেবো নে, যাতে আন্টির বাসায় চলে যায়। ভাইয়া একাই থাকুক এই বাসায়। কারো বাসা থেকে যেতে হবে না, আমি একাই চলে যাইছি। এই বলে বিছানা থেকে উঠে ব্যাগটা গুছিয়ে নিয়ে চলে আসলাম বাইরে। মনে মনে ভাবছি, বাসা থেকে তো বের হয়ে চলে এসেছি, এখন কোথায় যাব এই সব ভাবছি। এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি গ্রাম থেকে রহমত চাচা ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মেঘ? আমাদের তো ভুলেই গেছো দেখছি, একদিনও ফোন দিয়ে খোঁজ খবর নাও না। আমরা বুঝি তোমাদের পর হয়ে গেছি তাই না? আরে না চাচা, এসব কি বলছেন? আসলে আপনার ফোন নাম্বার ছিল না আমার কাছে, এর জন্য আর কি ফোন দিতে পারি নাই আপনাকে। আমি গ্রামে আসছি চাচা আজকে। সত্যি তুমি আসবে না? কি মিথ্যে বলতেছো? তুমি আসলে কিন্তু তোমার চাচিকে রান্না করতে বলবো। তোমার জন্য বড় একটা মুরগি দেখছিলাম, ওইটাও আজকে জবাই করব। সত্যি চাচা, আমি আসবো আজকে। এই তো স্টেশনে চলে এসেছি, দেখি একটা টিকিট কেটে নেবো এখন। রাখছি ফোনটা। ঠিক মতো আইসো কিন্তু, আর আমাদের স্টেশন আইসো ফোন দিও আমাকে, আমি গিয়ে নিয়ে আসবো তোমাকে। আবার একা একা চলে আইসো না কিন্তু, নতুন রাস্তাঘাট হয়েছে, চিনবে না কিছুই তুমি। ঠিক আছে চাচা, আমি স্টেশনে নেমে ফোন দিব না আপনাকে। আর আমি যে গ্রামে যাচ্ছি এটা আম্মু আব্বুকে ফোন দিয়ে বলবেন না। যদি বলে দেন তাহলে আমি সাথে সাথে গ্রাম থেকে চলে আসবো। ঠিক আছে বাবা, আমি কাউকে কিছুই বলবো না, তুমি আসো ঠিকঠাক মতো। রাখলাম এখন। রহমত চাচা ফোনটা কেটে দিল। টিকিট কাউন্টারে এসে একটা টিকিট কেটে নিলাম গ্রামে যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসলো। ট্রেনে উঠে আমার সিটটা খুঁজে বের করে দেখি একটা মেয়ে বসে আছে আমার সিটে। মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, এক্সকিউজ মি আপু, আপনি যে সিটে বসেছেন ওইটা আমার সিট। সরি ভাইয়া, আসলে আমি জানালার কাছে ছাড়া বসতে পারি না, এর জন্য আর কি জানালার পাশে বসেছি। আপনি প্লিজ আমার সিটে বসে পড়েন, কয়েকটি স্টেশন পর আমি নেমে যাব। ঠিক আছে, এই বলে পাশের সিটে বসে পড়লাম। এমন সময় পকেটে দেখা ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি স্যারের ফোন। রিসিভ করতে ওপাশ থেকে বলতে লাগলো, মেঘ, তুমি কোথায় আছো? এখনই আমার সাথে দেখা করো, তোমাকে একটা গুপ্ত মিশনে পাঠাবো ময়মনসিংহ জামালপুর জেলায়। স্যার আমি তো ওইখানেই যাচ্ছি, আর এখন ট্রেনে আছি, ট্রেন ছেড়ে দিয়েছে এখন। আপনার সাথে দেখা করব, কি করে বলেন? তাহলে তুমি একটা কাজ করো, আজকে ওখানে গিয়ে ওখানে হেড অফিসের সাথে যোগাযোগ করো। তোমাকে একটা টিম দেওয়া হবে, ওই টিমটা নিয়েই তোমাকে মিশন কমপ্লিট করতে হবে। তোমার সাথে 3জন লোক থাকবে, ইমতিয়াজ, শমিফুন আর রিমন, এই 3জন থাকবে তোমার সাথে। ওকে স্যার, আমি আপনাকে পরে ফোন দিব। আপনি ওই 3জনের ফোন নাম্বার বলেন, আমাকে মেসেজ করে পাঠিয়ে দিতে।
আমি তাদের সাথে কথা বলে নিব ওইখানে গিয়ে। আচ্ছা, ভালোভাবে যাও, আর ওখানে গিয়ে আমাকে একটা ফোন দিবে। স্টেশন থেকে আমাদের অফিসে নিয়ে যাবে, আর ওখানে পরিণা থেকে তুমি একটা স্থান বেছে নিও যেখান থেকে তোমার সুবিধা হয়। স্যার, আমি আমার চাচার বাসায় থাকব, ওইখান থেকে সকল কার্যক্রম শুরু করব। এইসব বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব ওইখানে গিয়ে। আপনি যদি পারেন তাহলে আপনি আজকে রাতে চলে আসেন। আমি আসতে পারবো না, কালকে প্রধানমন্ত্রীর সাথে একটা মিটিং আছে। আমাদের আরও টিম বাড়াতে হবে। এখন আমাদের দেশে মেয়ে পাচার আরও বেড়ে গেছে। বাইরের দেশের লোকজন এসে আমাদের দেশে মেয়ে পাচার করে যাইতেছে। স্যার, একবার যখন আমি মাঠে নেমে পড়ে গেছি তখন আর চিন্তা করতে হবে না আপনাদের। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমি সব আগের মতো ঠিক করে ফেলব। ফয়সাল আর রাজুকে আমার কাছে পাঠিয়ে দেন। ওরা দুইজন থাকলে আমার কাজটা আরও খুব তাড়াতাড়ি হবে। ওদেরকে একটা গুপ্ত মিশনে পাঠিয়ে দিয়েছি। 3 জন 3 জায়গায় আছে। তোমাকে পাঠিয়েছি ময়মনসিংহ, আর রাজুকে পাঠিয়েছি রাজশাহী, আর ফয়সালকে পাঠিয়েছি চট্টগ্রাম। তোমাদের 3 জনের উপরে আমার ভরসা আছে। তোমরা 3 জন না থাকলে কবেই আমাকে সিবিআই অফিস থেকে লাত্তি মেরে বের করে দিত। স্যার, আপনার কখনোই সম্মান নষ্ট করব না আমি। আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন। গত 2 বছর যে কয়েকটা মিশন করেছি সবগুলো তো দেখলে নেই। আচ্ছা স্যার, এত কথা ট্রেনের ভিতরে বলা যাবে না। আমি ফ্রি হয়ে আপনাকে কল দিব। ঠিক আছে মেঘ, রাখছি এখন। আল্লাহ হাফেজ। কলটা রাখতেই পাশে থাকা মেয়েটা আমাকে জিজ্ঞাসা করতে লাগলো, আপনি কি কোনো আর্মি বা পুলিশ অফিসার নাকি যে এইভাবে একটা লোকের সাথে কথা বলছেন? আর গলাটা আমার অনেক চেনা চেনা লাগছিল, কিন্তু চিনতেই পারছি না। আরে না, এইসবের আমি কিছুই না। আসলে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। গত 2 বছরে আমাদের কোম্পানির অনেক লাভ হয়েছে। আজকে আমাকে পাঠিয়েছে ময়মনসিংহয়, ওইখানে 2 মাসের মতো থাকবো। কাজ শেষ হলেই চলে আসবো ওইখান থেকে। ওহ আচ্ছা, আমি ভেবেছিলাম আপনি পুলিশ অথবা আর্মি। যাই হোক, আমরা কি পরিচিত হতে পারি? আমার নাম আফরিন, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। মেয়েটা আমার দিকে তার হাত বাড়িয়ে কথা বলল। অবশ্যই পরিচিত হতে পারি। আমার নাম মেঘ। আমার লেখাপড়া শেষ, এখন জব করি। তা আপনি কোথায় যাচ্ছেন জানতে পারি? আপনি যে জায়গায় যাচ্ছেন আমিও সেই জায়গায় যাচ্ছি। পার্থক্য হচ্ছে আপনি যাচ্ছেন আপনার কাজে আর আমি যাচ্ছি আমার গ্রামে। আজকে কলেজ বন্ধ দিয়েছে 1 সপ্তাহের, এজন্য চলে যাচ্ছি। ও আচ্ছা। মেয়েটার সাথে কথা বলতে বলতে চলে আসলাম স্টেশনে। ট্রেন থেকে নেমে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করতে যাব, হাত দিয়ে দেখি পকেট কাটা, পকেটে সিগারেট নেই। হায় আল্লাহ, আমি একজন সিবিআই অফিসার হয়েও আমার পকেট মেরে দিল। এটা কি করে হয়? এইসব ভাবছি আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি অচেনা নাম্বার। রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, আপনি কোথায় আছেন? আপনার জন্য আমরা স্টেশনে অপেক্ষা করতেছি। ট্রেন তো চলে এসেছে, আপনি এসেছেন নাকি? আমি এসেছি। তোমরা তুহিন স্টোরের কাছে চলে আসো। দেখবে কালো শার্ট আর কালো প্যান্ট পরে আছি আমি। আর না চিনলে ফোন দিও এসে। ওকে স্যার, আমরা আসতেছি। 5 মিনিট বসেন ওইখানে আপনি। ফোনটা কেটে সিগারেটটা ধরিয়ে খেতে লাগলাম। আজকে সারাদিনে একটা সিগারেটও খেতে পারিনি ট্রেনে থাকার কারণে। সিগারেট খাওয়া শেষ হতেই পাশে থেকে একটা ছেলে বলতে লাগলো, আপনার নাম কি মেঘ আহমেদ? জি, আমার নাম মেঘ আহমেদ। কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আপনি কে? আর আমাকেই বা চিনলেন কি করে? আমরা কি আগের জন্মের কোনো বন্ধু ছিলাম নাকি? আগের জন্মের না হলেও আমরা এই জন্মের বন্ধু, তাই না রে ইমন? চললেন হাঁটতে হাঁটতে কথা বলি। চলো। ওদের কথায় বুঝতে পারলাম ওরা হচ্ছে সিবিআই অফিসার। কর্নেল স্যার ওদের কথায় বলেছিলেন ট্রেনে। আচ্ছা, আগে আমরা একটা হোটেলে যাই, হালকা পাতলা নাস্তা করতে করতে কথা বলি। অনেক দূর থেকে আসলাম তো, তাই একটু ক্ষুধা লেগে গেছে। ওকে স্যার, চলেন। পাশে একটা রেস্টুরেন্ট আছে, ভালো ভালো খাবার পাওয়া যায় ওইখানে। ভালো আর খারাপ কি আছে, সব কিছু তো আল্লাহর দান। 3 জন চলে আসলাম হোটেলে। খাওয়া দাওয়া করে বাইরে চলে আসলাম। সমীপন, শুনো, আজকে তো অনেক রাত হয়ে গেছে। কালকে আমি অফিসে গিয়ে যোগাযোগ করব তোমাদের সাথে। আর আমাদের মিশন কোথা থেকে শুরু করব ওই সব প্ল্যান করে রেখো। সব কিছু শুনে নির্দিষ্ট একটা এলাকা থেকে আমরা আমাদের কাজ শুরু করব।
ওকে স্যার, আপনি এখন কোথায় যাবেন? চলেন দিয়ে আসি আপনাকে। এই এলাকার ছেলে, আমি সব জায়গায় চিনি, শুধু নামটা বলেন। রহমত তালুকদারের বাড়িতে যাব, দেখি চিনতে পারে কি না। আর এই এলাকায় কয়জন রহমত তালুকদার আছে তা আমার জানা নেই। এখন তুই চিনে এরপর আমাকে নিয়ে যাবি। দেখি তুই এলাকার কয়জনকে চিনিস, আর তুই এই এলাকার ছেলে নাকি। আপনি কোনো চিন্তা করবেন না, বাইকে ওঠেন আর আপনার চাচাকে বলেন দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে। 5 মিনিটের মধ্যে চলে যাব আপনার চাচার বাড়িতে। তুই পেছনে বস, আমি বাইক চালাবো। তুই শুধু লোকেশন বলে দিবি, আমি ওই লোকেশন অনুযায়ী চলে যাব। আর এইখান থেকে তো 5 মিনিটের রাস্তা, আগে হেঁটে গেলে 10 মিনিট লাগতো আমার জানা মতে। বুঝে গেছি, আপনি সোজা গিয়ে ডানে একটা কাঁচা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যেতে থাকেন। আপনার চাচার বাড়ির সামনে আসলে আমি বলে দেবনি। ঠিক আছে। এই বলে বাইক চালিয়ে চলে আসলাম চাচার বাড়িতে। রাতে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুম আর ধরছে না। কি করব বুঝে উঠতে পারছি না। এমন সময় খেয়াল করলাম টিন কাটার শব্দ হচ্ছে। ব্যাগ থেকে লেজার লাইটটা বের করে দেখতে লাগলাম কোন ঘরে টিন কাটছে। আশেপাশে খুঁজে দেখি আমি যে ঘরে আছি ওই ঘরটারে টিন কাটছে। যাক, আজকে চাঁদু পাইছি। সকালে আমার পকেট কেটেছে, এখন আবার চুরি করতে এসেছে। দেখাচ্ছি তোদের মজা। এই বলে আমার ব্যাগ থেকে আমার অস্ত্রটা বের করে খাটের নিচে লুকিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে 3 জন লোক ঘরের ভিতরে ঢুকতেই ওদের পিছন থেকে দিলাম ছুঁড়ে 3টার মাথায় বাড়ি। সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল 3 জন। চাচা চাচি কোথায় আছেন আপনারা? তাড়াতাড়ি আসেন, চোর ধরেছি, চোর, তাড়াতাড়ি আসেন। আমার চিৎকার শুনে পাশের রুম থেকে চাচা আর চাচি দৌড়ে চলে আসলো আমার রুমে। এসে দেখে 3 জন লোককে বেঁধে রেখেছি। মেঘ, ওরা তোমার ঘরে ঢুকলো কি করে? দরজা কি লাগিয়ে ঘুমাও নাই তুমি? দরজা না লাগিয়ে ঘুমাইলে কি আপনারা আসতে পারতেন? ওই যে তাকিয়ে দেখেন, ঘরের টিন কেটে এরপর ঘরের ভিতরে ঢুকেছে। আমি জেগেছিলাম, এর জন্য বুঝতে পেরেছি। তুমি বসো এখানে, ভোর তো হয়েই গেছে। আমি চেয়ারম্যান আর গ্রামের সবাইকে ডেকে আনতেছি, ওরাই এর বিচার করবে, আমাদের করতে হবে না। কিন্তু চাচা, ওরা যদি চোর হতো তাহলে নিশ্চয়ই এইভাবে ঘরের ভিতরে ঢুকতো না। আর এই ঘর তো খালি থাকে সব সময়। ওরা কি করে বুঝবে এই ঘরের ভিতরে কিছু আছে নাকি নেই? তোমার কথায় যুক্তি আছে। আচ্ছা, আমি আগে সবাইকে ডেকে আনি, এরপর বিচার করতেছি ওদের। ওরা কেন আমার বাসায় ঢুকেছে, তাও আবার আমার ঘরের টিন কেটে। আমাদের গ্রামে তো চোর আসে না কখনোই। আর কয়েক মাস ধরে দেখে আসছি গ্রামে কিছু অলৌকিক ঘটনা ঘটছে। ঘরের ভিতর থেকে যুবতমিগুলো উধাও হয়ে যাচ্ছে। পুলিশদের কাছে রিপোর্ট লিখালে ওরা কিছুই করছে না, আরও আমাদের থানা থেকে বের করে দিচ্ছে। ওরা যদি থানায় যায়। ও আচ্ছা, কালকে আমি থানায় যাব, দেখি ওরা কতটুকু কাজ করে নাকি সরকারি টাকা আর ঘুষের টাকায় পেট ভরাচ্ছে। আমি ওদের দেখেই ছাড়ব। চাচির সাথে কথা বলছি, কিছুক্ষণের মধ্যে এলাকার সকল মানুষ চলে আসলো চাচার বাড়িতে চোর দেখতে। সকাল হতেই চেয়ারম্যান আসলো। চোরগুলোরও জ্ঞান ফিরতেই ওরা বলতে লাগলো, চেয়ারম্যান, আমাদের ছেড়ে দিন, তা না হলে এই এলাকার এমন হাল হবে আপনাকে জেলে ঢুকতে হবে, তাছাড়া আর কিছুই না। আমি এই এলাকার চেয়ারম্যান, আজ পর্যন্ত আমার উপর দিয়ে কেউ কথা বলে নাই, আর আজ তুই কি বলতেছিস আমাকে জেলে ঢুকাবি? এটা কি করে হয় বলতো দেখি। এই রাকিব, শাওন, এই 3টাকে এমন ভাবে পিটাবি যাতে আর কোনোদিন এই আজিমপুর গ্রামে আসার সাহস না পায়। চেয়ারম্যান সাহেব, আমার কিছু কথা ছিল, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাদের সাথে কিছুক্ষণ আলাদাভাবে কথা বলতাম। তুমি কি আর এইখানে আসলে কবে? আগে তো কখনোই দেখি নাই এই এলাকায় তোমাকে, আজকে প্রথম দেখলাম। চেয়ারম্যান সাহেব, এটা হচ্ছে রাশেদের ছেলে। জমিদার বাড়ির রাশেদকে ভুলে গেছেন নাকি? তার ছেলে। ও আচ্ছা, তা কখন আসলে তুমি এইখানে? এই তো কালকে রাতে এসেছে ওইখানে, আর রাতের ওর ঘরে চুরি করতে ঢুকেছিল এই 3 জন। সে অয়ন 3 জনকে ধরেছে। বাহ, তোমার সাহস আছে বলতে হবে। আচ্ছা, তুমি যা জিজ্ঞেস করার করতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা সবাই এইখান থেকে চলে যান, একটু দূরে গিয়ে বসেন। আমার কথা বলা শেষ হলেই আপনাদের ডাক দিব।
আমাদের সামনে বললে কি কোনো সমস্যা হবে নাকি? আসলে চেয়ারম্যান সাহেব, আমি চাচ্ছি না এইসব কথা অন্যজনরা জানুক। এইগুলো কথা আমি আর এই 3 জন ছাড়া অন্য কেউ না জানলেও চলবে। আচ্ছা মেঘ, তুমি যা করার করো, তোমার উপর আমাদের ভরসা আছে। চেয়ারম্যান সাহেব, চলেন আমার সাথে ঘর থেকে চা পান খেয়ে আসি, আর বাকিরা একটু দূরে চলে যাও, মেঘকে কাজ করতে দাও। সবাই চলে গেল। আমি চোরগুলোর সামনে চেয়ারে বসে বলতে লাগলাম, শুন, তোরা যদি সত্যিটা আমাকে বলে দিস তাহলে আমি তোদের ছেড়ে দিব, আর যদি সত্যি না বলিস, পাবলিকের মার তো জানিস কেমন হয়। সেটা জানি, তবে তুই কাউকে বলে দিবি না তো আবার? আমি আবার কাকে বলবো বলেন? আমি এই এলাকায় কয়েকদিনের জন্য বেড়াইতে এসেছি। 5 দিন থাকবো, পরে চলে যাব। এখন তোদের কাছে অপশান আছে 2টা, হয়তো সব বলবি আর না হয় পাবলিকের হাতে মার খাবি। কোনটা করবি বল তাড়াতাড়ি। আমরা এসেছিলাম মেয়ে কিডন্যাপ করতে। একটা মেয়ে নিয়ে যেতে পারলে আমরা 10 লক্ষ টাকা করে পাবো প্রতিজনের কাছ থেকে। কি বলিস? এত টাকা তোরা এক রাতেই কামাই করে ফেলিস? তাহলে তো তোদের সাথে আমারও যোগ দিতে হবে। আমিও রাতারাতি বড়লোক হতে চাই। রাতারাতি বড়লোক হওয়া এত সহজ না রে চান্দু। একবার ধরা পড়লে বুঝতেই পারছিস কি হতে পারে। বুঝতে পারছি, তবে আমাকে তোদের দলে নিতে হবে নি তো। আমাকে না নিলে কিন্তু তোদের ছেড়ে দেবো না, আর পাবলিককে সকল কিছু বলে দেবো। আর আসল কথাই তো জানা হলো না, তোদের লিডারটা কে রে? আমাদের লিডার নেই, আমরা এলিজির হয়ে কাজ করি। এরা যেটা বলে আমরা সেটাই করে দিই। যদি এক রাতে 2টা মেয়ে নিয়ে যেতে পারি তাহলে তো আমাদের চান কপাল। 50 লক্ষ টাকা করে দিবে আমাদের। তা কয়দিনে কয়টা মেয়ে নিয়ে গেছিস শুনি? আর মেয়েগুলোকে নিয়ে গিয়ে কি করিস তোরা, এটাই তো বুঝিস না। আর এত টাকা যদি একটা মেয়ের জন্য দিই তাহলে ওরা কত টাকা পায় সেটা জানিস নাকি? সব কিছু জানি, তবে তোকে বলবো কেন? এইসব আমাদের পেট থেকে তো তুই সব কথা বের করে ফেলেছিস। তোর আসল পরিচয় কী রে, সত্যি করে বলতো। আমার আসল পরিচয় জানলে তো তুই এইখানেই মরে পড়ে থাকবি, কারো ছুতে হবে না। আমার আসল পরিচয় জানবি নাকি? তোর আসল পরিচয় বল শুনি। তুই কে, আর আমাদের কাছ থেকে এত ইনফরমেশনগুলো নিয়েছিস? আমরাও বেকেলের মতো দিয়ে দিয়েছি সব ইনফরমেশনগুলো। আমি হচ্ছি সিবিআই মেঘ আহমেদ, সিক্রেট কমান্ডার আমরা। এই বলে 3টার গালে ঠাস ঠাস করে চড় বেড়ে দিলাম। রহমত চাচা, আমি এদের থানায় নিয়ে যাচ্ছি। আপনি একজন লোক এনে ঘরটা ঠিক করে ফেলেন। তুমি একা যাবে কেন? আমি কয়েকজনকে পাঠাইতেছি তোমার সাথে। ওরা যদি তোমার কোনো ক্ষতি করতে চায়। ক্ষতি করতে পারবে না, ওদের হাত পা বেঁধে নিয়ে যাব। আপনি শুধু একটা গাড়ির ব্যবস্থা করে দেন, বাকিটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, এই রফিক, তোর গাড়িটা নিয়ে আয়, আর ওদের ভালো করে বেঁধে দিয়ে যাও, যাতে ওরা ছোটাছুটি করতে না পারে। 3 জন চোরকে নিয়ে চলে আসলাম থানা কিছুটা সামনে। রফিক আঙ্কেল, গাড়িটা থামান এখানে, আপনার সাথে কিছু কথা আছে। থানা তো সামনে, এইখানে দাঁড়ালে কেন? একেবারে থানায় নিয়ে যাও তাদের। থানায় নিয়ে গেলে হয়তো ওদের ছেড়ে দিবে। এর চাইতে ভালো হবে এদের সিবিআইয়ের হাতে তুলে দিই। ওরা এই সালাদের ঠিক করে ফেলবে পিটিয়ে। আর কিছুদিন আগে বলে এই এলাকা থেকে মেয়ে কিডন্যাপ হয়েছে কয়েকজন। হয়েছে, আর থানায় ডায়েরি করে এসেছি। ওরা এখনো কোনো খোঁজ করতে পারে নাই, তাই আর কি আমরা আদালতে যাব ভাবছি শনিবারে। কোথাও যেতে হবে না, এই বলে ফোনটা বের করে দিলাম কর্নেলের কাছে ফোন। আসসালামু আলাইকুম স্যার, আপনি কি বিজি আছেন নাকি? নামেক বলো, কি বলবে? আর ওইখানে সব ঠিকঠাক আছে কি না ওইটা আগে বলো। এমনিতে সব ঠিকঠাক আছে, তবে কথা হচ্ছে আমি এখানে এসে যা জানতে পারলাম সব কিছু সত্যি। আপনি প্রধানমন্ত্রীর কাছে একটা প্রশ্ন করবেন। পুলিশদেরকে কি এমনি এমনি টাকা দেয়? ওরা কোনো কাজ করছে না, শুধু বসে বসে ঘুষ খাচ্ছে আর অপরাধগুলো চাপা দিচ্ছে। ঠিক আছে ম্যাক, আমি একটু পর মিটিংয়ে বসবো, তখন সব কথা জানাবো প্রধানমন্ত্রীকে। এখন রাখছি, পরে কথা হবে। ফোনটা কাটতেই সামনে দেখি সমীপন আর ইমন দাঁড়িয়ে আছে। কি রে, তোরা এইখানে কি করিস? তোদের না বলেছিলাম যে সকাল সকাল চলে যেতে? আসলে মেঘ, আমাদের বাসার চোর এসেছিল, ওদের ধরেছি।
এর জন্য আসতে পারি নাই, কিছু মনে করিস না। আমিও তো ধরেছি, আর এইগুলোকে একটা জায়গায় রাখতে হবে আগে, এরপর কাজ করতে হবে আমাদের। রফিক চাচা, এইখানে কি কোনো ভাঙা বাড়ি আছে নাকি? তোমাদের জমিদার বাড়ি তো আছে, ওইখানে কেউ যায় না। তোমরা চাইলে ওখানে ওদের নিয়ে যেতে পারো, আর তোমার আসল পরিচয়টা দিলে খুব ভালো হতো। কাউকে কিছু বলবেন না কিন্তু। আমি হচ্ছে একজন সিবিআই অফিসার, একটা সিক্রেট মিশনে এসেছি এইখানে। আশা করি বুঝতে পারছেন সব কিছু, আর বলতে হবে না। বুঝে গেছি। এখন আমাকে কি করতে হবে ওইটা বলো, আমি করে দিচ্ছি। আর আমার চেনা পরিচিত একজন আছে যে কিনা ওইসব কাজের সাথে যুক্ত আছে, তাকে ধরলে আশা করি সব কিছুর খবর পেয়ে যাবে। আচ্ছা, ওই শালাকে ধরা যাবে না, আগে এই তিনটার ব্যবস্থা করে আসি, এরপর না হয় তাকে ধরতে যাব। রফিক আঙ্কেল, আপনি আমাদের জমিদার বাড়িতে চলেন, এখানে বেশি দেরি করা যাবে না। আর ইমন, তোর প্ল্যান বল, কোন এলাকা থেকে শুরু করবি মিশনের কাজ? শোনেন স্যার, আমার কাজ হচ্ছে আগে এই এলাকা থেকেই সব কিছু সেটেল করা, যাতে কেউ বুঝতে না পারে আপনি মিশনে এসেছেন। আর রফিক আঙ্কেল, আপনি আমাদের একটু সাহায্য করবেন, তাতেই চলবে। যা সাহায্য লাগবে শুধু আমাকে বলবে, আমি সব দিক থেকেই তোমাদের সাহায্য করব। তবে একটা কথা, আমার মেয়েকে উদ্ধার করে দিতে হবে। আমার মেয়েকেও তারা ধরে নিয়ে গেছে, থানায় গিয়েছিলাম, কিন্তু কিছুই হয় নাই। আজ 2 মাস ধরে আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। একবার যখন আমরা মিশনে নেমে গেছি, আর কোনো চিন্তা নেই। আপনাদের এই এলাকা থেকে সকল পাপ কাজ মুক্ত করে এরপর যাব এইখান থেকে। আচ্ছা, এই এলাকায় তো কালকে রাতে একটা মেয়ে এসেছে ঢাকা থেকে, নাম আফরিন। ওনার বাবার নাম পারভেজ, চিনেন নাকি? চিনি, কিন্তু এই পারভেজই তো সব নষ্টের গুটি। এর জন্যই তো আমাদের এলাকা থেকে মেয়েগুলো হারাচ্ছে, কিন্তু আমরা কোনো প্রমাণ পাচ্ছি না, এর জন্য কিছু করতেও পারছি না তার। আচ্ছা, আমাদের নামিয়ে দিয়ে সমীপন, তুই রফিক চাচার সাথে ওনার বাড়িতে চলে যাবি। আর যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আমাকে ফোন দিস, আমি সব বলে দেব নে। সমীপনের সাথে কথা বলছি, এমন সময় রফিক আঙ্কেল গাড়িটা থামিয়ে ফেলল। কি হচ্ছে রফিক আঙ্কেল, গাড়িটা থামালেন কেন এইখানে? সামনে একটু তাকিয়ে দেখো কি হচ্ছে। এইসব এখন যদি আমরা সামনে যাই তাহলে আমরা সবাই ধরা পড়ে যাব। তোমরা একটা কাজ করো, ওই দিক দিয়ে পিছনে একটা মেন হল আছে, ওই মেন হল দিয়ে বাড়ির পুরো সব জায়গায় যাইতে পারবে। ধন্যবাদ রফিক আঙ্কেল আপনাকে, আপনি আমাদের অনেক সাহায্য করেছেন আজকে। আপনি না থাকলে আমরা কিছুই জানতে পারতাম না এত তাড়াতাড়ি। আপনি থাকার কারণে একটু সাহায্য হলো আমাদের। আর আপনি চলে যান এইখান থেকে, আপনার নাম্বার তো আছেই, যখন ফোন দিব তখন চলে আসেন। ঠিক আছে, তোমরা ঠিক মতো থাইকো, আমি সামনেই আছি। 3 রাস্তার মোড়ে একটা দোকান দেখে আইছি, ওখানেই। ফোন দেওয়ার সাথে সাথেই চলে আসতে পারবো আমি। রফিক আঙ্কেল চলে গেল। আমি, সমীপন আর ইমন সাথে চোরগুলোর মুখ ভালো করে বেঁধে নিলাম, যাতে চিৎকার করতে না পারি। আস্তে আস্তে হেঁটে হেঁটে ম্যানহোলের কাছে চলে আসলাম। ঢাকনা খুলতে দেখতে পেলাম ম্যানহোল পুরাটা ফাঁকা। সমীপন, তুই আগে নিচে নাম, না হলে এই শালারা পালিয়ে যেতে পারি। আর পিস্তলের সাইলেন্সার লাগিয়ে নে, যাতে গুলির শব্দ করলেও শব্দ না হয়। সব কিছুই লাগানো আছে, চলেন এখন। আর আপনি সাবধানে থাকবেন। আপনি হয়তো আগে কখনোই এইখানে আসেন নাই, তাই না? বাড়িতে এসেছি, তবে আমি জানতাম না এইখানে একটা ম্যানহোল আছে। জানলে আগেই এই বাড়ির ম্যাপটা নিয়ে আসতাম। এই বলে হাঁটতে লাগলাম সামনের দিকে। কিছু দূর যেতেই দেখতে পেলাম কয়েকজন লোক এই দিকে আসছে। ইমন, 3টাকে অজ্ঞান করে ফেল, যাতে 4 বা 5 ঘন্টায় ঘুমাতে পারি। এখানকার সব কিছু ঠিক করি আগে, এরপর না হয় এইগুলোর সাহায্য করব। ইমন 3 জনকে অজ্ঞান করে ফেলল। আমরা 3 জন লুকিয়ে পড়লাম, যাতে আমাদের দেখতে না পারে তারা। ওরা চোরগুলো কাছে আসতেই ওদের গুলি করে মেরে ফেললাম। 3 জন আস্তে আস্তে সামনের দিকে হাঁটতে লাগলাম। এমন সময় কোনো একটা মেয়ে চিৎকার করার শব্দ পেলাম। আস্তে আস্তে ওই শব্দের অনুসরণ করে হেঁটে হেঁটে চলে আসলাম। ওইখানে এসে দেখি প্রায় 600+ মেয়ে হবে। ইমন, এই মেয়েগুলো কোথা থেকে ধরে এনেছে? জানি না ভাই, আর তাড়াতাড়ি লুকিয়ে পড়েন, ওরা আসতেছে, সাথে ওদের লিডারও হতে পারে। ইমনের কথা শুনে 3 জন লুকিয়ে পড়লাম। এমন সময় ওরা সামনে আসলো। ওদের সাথে একজনকে দেখে তো চমকে উঠলাম, কারণ ওদের সাথে এলাকার চেয়ারম্যানও আছে। চেয়ারম্যান বলতে লাগলো,
সবাই শোনো, সিবিআই অফিসার চলে এসেছে আমাদের এই গ্রামে। যে করে হোক এইখান থেকে চলে যেতে হবে আমাদের, না হলে আমিও যাব, সঙ্গে সালো যাবে। সব কিছু রেডি করে নে। আমরা আজকে রাতেই অন্য একটা এলাকায় চলে যাব। আর একটু পরে গাড়ি আসতেছে, সকল মেয়েকে আবার ঘুমের ইঞ্জেকশন দিয়ে দে, যাতে আবার ঘুমিয়ে থাকে। ঠিক আছে বস, আর তাদের বলেন এক্ষুনি চলে আসতে। আমাদের 3 জন ধরা পড়ে গেছে আজকে, আপনি তো দেখছেন তাদের। এর জন্যই তো বললাম, আমি খবর পেয়েছি সে সিবিআই এসেছে এই এলাকায় ছদ্মবেশী রূপ নিয়ে, আমার খবর দিয়েছে। ঠিক আছে স্যার, আপনি একটু আপনার কেবিনে গিয়ে রেস্ট করেন, আমরা সব মেয়েদের ইঞ্জেকশন দিয়ে দেই। ঠিক আছে, তাড়াতাড়ি কাজ কর, আমি গেলাম এখন। আর আমি ডাকার সাথে সাথে চলে আসবি। ঠিক আছে। চেয়ারম্যান চলে গেল তার কেবিনে। এই ইমন আর সমীপন, তোরা 2 জন এই 2টাকে দেখ, আমি চেয়ারম্যানকে দেখছি। এই বলে চেয়ারম্যানের পিছু পিছু চলে আসলাম তার কেবিনের সামনে। এসে দেখি আমার সাথে যে মেয়েটা এসেছিল তাকে এইখানে বন্দি করে রেখেছে। মেয়েটা আমাকে দেখে ফেলার সাথে সাথেই ইশারা দিয়ে বলে দিলাম যাতে কিছু না বলে। তোর আমাকে খুব ভালো লেগেছে, আজকে তোকে ধর্ষণ করব এমনভাবে, এরপর তোকে পাচার করে ফেলবো। আমাকে ধর্ষণ করা তো দূরের কথা, আমাকে ধরতেই পারবি না এই বলে দিলাম তোকে। একটু অপেক্ষা কর, আসছে আমার জানেমান। তোর জানেমান? কি বলতেছিস, বুঝিয়ে বলতো। একটু পিছনে তাকিয়ে দেখ তো কে আমি। এটা বলতে চেয়ারম্যান পিছনে তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। আমাকে দেখে বলতে লাগলো, কিরে তুই এখানে আসলে কি করে? বাইরে তো দারুণ আছে, সে তো কখনোই তোকে ঢুকতে দেবে না, তাহলে আসলে কি করে? আমি আসলাম কি করে, এখানে আসলাম জানতে চাস তুই? তাহলে শুন আমি কীভাবে এসেছি এইখানে। আমাদের বাড়ির পিছনে একটা মেন হল আছে, ওইখান দিয়ে এসেছি। এখন হয়েছে তো নাকি? চলেই যখন এসেছিস তাহলে মরেই যা তুই। এই বলে চেয়ারম্যান যেই আমাকে গুলি করতে যাবে, আমার কমার থেকে পিস্তলটা বের করে চেয়ারম্যানের 2 পায়ে গুলি করে দিলাম। চেয়ারম্যান সাথে সাথে মাটিতে পড়ে গেল। কি রে, মারবি না আমাকে বলেছিলি? ভালোই বলতেছি, তুই চলে যা এখান থেকে, না গেলে কিন্তু ভালো হবে না। তুই আমার কিছুই করতে পারবি না, তোকে ভালোভাবে বলছি, তুই এসব ছেড়ে ভালো হয়ে যা। আর আমি এটা বুঝতে পারছি না তুই কি করে পারলি একজন গ্রামের চেয়ারম্যান হয়ে তোর এলাকার মানুষদের ক্ষতি করার জন্য। আমি যদি সত্যি চেয়ারম্যান হতাম তাহলে এই এলাকা থাকতো আরো উন্নত। আমি তো চেয়ারম্যানকে মেরে ওর ফেসের সাথে আমি আমার মুখটা প্লাস্টিক সার্জারি করিয়ে বদলে ফেলেছি। এর জন্যই তো মানুষ তোকে চিনতে পারে না, না হলে তোর আসল পরিচয় জানলে আমি না শুধু এলাকার মানুষেরই মার খেতে খেতে আদমরা হয়ে যাইতি। ওই দেখ আমার লোক চলে এসেছে, এখন কই যাবি তুই? এখন তো তোকে মরতেই হবে, সিবিআই অফিসার মিস্টার মেঘ আহমেদ। যাক, তোকে আর পরিচয় দিতে হলো না, তুই পরিচয় পেয়েই গেছিস আমার। এখন ভালোই তুই সব মেয়েদের ছেড়ে দে, তা না হলে সত্যিই তোকে গুলি করে মেরে ফেলবো। যে মেয়ের বাবা মা তাদের মেয়েদের জন্য চিন্তা করে না, তুই চিন্তা কি করে করবি শুনি? তোর সাহস বেড়ে গেছে, তুই রাশেদ চৌধুরীর ছেলে বলে। তো বাড়বে না নাকি? আর আমি বাবার নাম দিয়ে এখন চলি না, এখন নিজেরই একটা পরিচয় আছে, এটা জানলেই সবাই ভয় পায়। আর তুই বলছিস আমার বাবার জন্য আমার সাহস বেড়ে গেছে? কখনোই না। এই বলে চেয়ারম্যানের পায়ে দিলাম আরও 2টা গুলি করে। চেয়ারম্যানের 2 হাতে 2টা গুলি করে টেবিলের সাথে বেঁধে রেখে দিলাম। এটা দেখে চেয়ারম্যান বলতে লাগলো, আমার লোকজন তো চলে এসেছে, চিন্তা করিস না, তোকে মারবে আমার সামনে, এরপর আমাকে বাঁচাবে। আগে তোর মৃত্যু দেখতে চাই, এরপর তোর বাবাকে শায়েস্তা করব। আমার বাবা কি? আমার বাড়ির বডিগার্ডরাও যে কাপড়ের দাম দিয়ে তুই মনে হয় ওই জামা কাপড়ও পরিসনি, আবার এইখানে এসে এইসব কথা বলতে চাইছিস? মেঘ, ওই দিকের কাজ শেষ, এই শালাকে কি করবি? কি আর করব, কুচি কুচি করে কেটে নদীতে ভাসিয়ে দিব, এটা ছাড়া আর কি করার আছে বল আমাকে? নদীতে ভাসিয়ে দিতে হবে না, আগে এই শালাকে একটা শিক্ষা দেব, এরপর পুরো গ্রাম মাথা ন্যাড়া করে চুল কালি করে ঘুরিয়ে মেরে ফেলবো। এই তোরা লুকিয়ে পড়, লোক আসছে। এই বলে আফরিনকে নিয়ে আমরা লুকিয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘরের ভিতরে প্রায় 25 জনের মতো লোক ঢুকলো। ইমন আর সমীপনকে ইশারা করতেই ওরা গুলি করতে লাগলো।
আমি আমার কমর থেকে আরেকটা পিস্তল বের করে গুলি করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে 20 জনকে মেরে মাটিতে শুয়ে দিলাম। ওদের সামনে যদি একটা লোক বলতে লাগলো, এই তুই কি চাস বল, আমাদের মারতে এসেছিস কেন? তোর টাকা লাগলে টাকা নিয়ে যা, তবু আমাকে মারিস না। এই সাইফুলের বাচ্চা, এইখানে তো ওরা আছে, আমাকে বলিস নাই কেন? আমি নিজেও জানি না ওরা কখন আসলো এইখানে। আর ওরা হচ্ছে সিবিআইয়ের লোক, যখন খুশি তখন চলে আসতে পারে। শালাদের মারলেও কিছু হবে না। শরীরে হাত দেওয়ারই সাহস পাবি না, আর তুই কিনা বলছিস আমাদের মারবি। এই ইমন, সমীপন, ওদের মেরে ফেল, আপদ বিদায় করে আমরা চলে যাই। আমাদের মেরে ফেললে আরো খবর পাবি কোথা থেকে রে। তার চেয়ে ভালো আমাদের না মেরে বাঁচিয়ে রাখ, তোদের জন্য ভালো হবে। যাক, মুখ থেকে তো সত্যিটা বের হলো, এটাই চাইছিলাম আমরা। এখন বল চাঁদু, তোর গ্যাংয়ের সাথে আরও কে কে জড়িত আছে এই এলাকার? আমার সাথে আর কোনো লোক জড়িত নাই, আর জড়িত থাকলেও বলবো না তোদের। তোরা ভেবেছিস আমাদের মেরে সব তথ্য আমাদের মুখ থেকে বের করে নিবি, তাই না? সব তথ্য বের তো করবই, তবে এখনই বের করব, দেখবি কি করে বের করি। এই বলে পিস্তলটা চেয়ারম্যানের পায়ের কাছে ধরে বলতে লাগলাম, সত্যিটা বলবি নাকি বলবি না? বলবো না, আমাকে মেরে ফেল। চেয়ারম্যানের কথা শুনে আমার রাগ 145 ডিগ্রি উঠে গেল। দিলাম শালার পায়ে গুলি করে। ভালোই ভালো আবারও বলছি, তাড়াতাড়ি বল তোর গ্যাংয়ের সাথে কে কে জড়িত আছে? না, বলবো না, আমাকে মেরে ফেল, এইভাবে কষ্ট না দিয়ে। আমি মরে গেলেই ভালো হবে, আরো মেয়ে পাচার হবে বেশি। আর তুই এই দিক সময় দিতেছিস, আমাদের অন্যদিকে মেয়েগুলোকে মনে হয় গাড়িতে তুলে ফেলেছে। যা যা গিয়ে দেখে আয়। ইমন, তুই এই জায়গায় থাক, এই শালাদের ভালোভাবে বেঁধে রাখ, আমরা দেখে আসছি ওইখান দিয়ে কী হচ্ছে। যদি না নিয়ে যায় রে চেয়ারম্যানের বাচ্চা, আজকে তোকে এখানে শেষ করে জ্যান্ত কবর দিয়ে দেব। যা যা গিয়ে দেখে আয় কি কি হইতেছে ওইখানে। আমাকে মারার অপেক্ষায় আছিস তোরা? চেয়ারম্যানের কেবিন থেকে বেরিয়ে চলে আসলাম। কিছুটা দূরে যেখানে মেয়েগুলোকে রাখা হয়েছে, দরজা খুলতে দেখি পিছনে গেট দিয়ে কয়েকজন লোক মেয়েগুলোকে গাড়িতে উঠাচ্ছে। সমীপন, তুই সামনে দরজা দিয়ে আয়, আমি এই দিক দিয়ে ভিতরে ঢুকছি। দেখি শালাদের কত বড় কলিজা, সিবিআইয়ের হাত থেকে মেয়েগুলোকে কীভাবে পাচার করে নিয়ে যায়। সতর্কভাবে কাজ করিস, এখানে কিন্তু অনেক মেয়ে আছে, ওদের শরীরে যাতে গুলি না লাগে সেদিকে খেয়াল রাখিস। আমি হচ্ছি স্নাইপার শুটার, আর তুই কিনা আমাকে শেখাচ্ছিস যাতে অন্য কারো গায়ে গুলি না লাগে। যা যা, তাড়াতাড়ি যা, না হলে ওরা চলে যাবে। সমীপন চলে গেল। আমিও আস্তে আস্তে ভিতরে ঢুকতে লাগলাম। ভিতরে ঢুকতেই কয়েকজন লোক আমাকে ঘিরে ধরলো আর বলতে লাগলো, এই শালা, তুই আমাদের বসের কাজে বাধা দিতে এসেছিস? আজকে তো তোকে মেরে এখানেই মাটি চাপা দিয়ে দেব। তাই নাকি? তাহলে তো তোদের সাথে এক রাউন্ড গেম খেলতেই হয়। চল তোদের সাথে এক রাউন্ড গেম খেলে আসি। খেলবে নাকি আমার সাথে? তোরা 10 জন আর আমি একা। এই চল তো, শালার পাখনাগুলো ভেঙে দিয়ে আসি, বহুত বার বেড়েছে শালা। এই বলে ওরা আসতে যাবে আমার কাছে, পিছন থেকে ইমন ওদের গুলি করে মেরে ফেলল। বা ইমন, তোর টার্গেট তো একেবারে ঠিক নিশানে লেগেছে। আর বাহিরের কি অবস্থা, ওদেরকে নিয়ে গেছে নাকি? আমি থাকতে ওদের নিয়ে যাবে? এটা কি করে হয়? বাইরের লোকগুলোকে মেরে ফেলেছি। তুই এক কাজ কর, আমাদের কর্নেলকে ফোন দে, ফোন দিয়ে বল এখানে একটা গ্যাংকে মেরে ফেলেছি। তোর বলার আগেই আমি বলে দিয়েছি কর্নেল স্যারকে, এখন মেয়েগুলো আর এই কুত্তার বাচ্চাদের নিয়ে যেতে হবে আমাদের হেডকোয়ার্টারে। তোরা তো ওদের নিয়ে আয়, বাইরে গাড়ি আছে 3টা, আমি মেয়েগুলোদের যেটা রেখেছে ওইটাই নিয়ে যাইতেছি হেডকোয়ার্টারে। না, সবাই একসাথেই যাব, তুই গাড়িতে গিয়ে বস, আমরা আসছি। এই বলে চলে আসলাম সমীপনের কাছে। সমীপন, ওদের নিয়ে চল, বাইরের কাজ কমপ্লিট, আর কোনো লোক বেঁচে নেই এখানে। তবে আমার কেন মনে হচ্ছে এইখানে আরও মেয়ে পাওয়া যাবে, কারণ বাড়িটা অনেক বড়। চল ঘুরে দেখে আসি আগে। আমি হেডকোয়ার্টারে ফোন দিয়ে বলে দিতেছি যাতে 10 জন সৈনিক পাঠিয়ে দেয় আমাদের এইখানে। আচ্ছা, তুই ফোন দিয়ে বলে দে, এদিকটা আমি দেখে আসছি। আর আপনি এখানে থাকবেন নাকি আমার সাথেই যাবেন? আমি একা কি করে থাকবো এখানে? ওরা যদি আবার আমাকে মেরে ফেলে তখন কি হবে? আমাকে নিয়ে যান আপনার সাথে। ঠিক আছে, চলেন তাহলে।
আফরিনকে নিয়ে হাঁটতে লাগলাম আর 4-5টা ঘুরে ঘুরে দেখছি। এমন সময় কানে একটা মেয়ের কণ্ঠে ভেসে আসলো কান্নার শব্দ। এখানে হয়তো আরো মেয়ে আছে, শুনছেন না কান্না করছে? চলেন সামনে গিয়ে দেখি। আমার মনে হয় কান্নার শব্দটা সামনের দিক থেকে আসছে। এটা আপনার ভুল ধারণা, সামনের দিক থেকে না, এই ঘর থেকে আসছে। এই বলে কমর থেকে পিস্তলটা বের করে গুলি করে দিলাম দরজার তালায়। সাথে সাথে তালাটা খুলে গেল। ভিতরে গিয়ে তো অবাক, কারণ এখানে 1-2টা মেয়ে না, প্রায় 500+ মেয়ে হবে এখানে। দরজা খুলতে মেয়েগুলো আমাদের দিকে তাকালো। তোমরা সবাই শোনো, আমরা তোমাদের বাঁচাতে এসেছি, তাই আর কান্নাকাটি করার দরকার নেই। আফরিন, আপনি ওদের হাতের বাঁধনগুলো খুলে দেন। আর তোমরা কি বলতে পারো এখানে আরও মেয়ে আছে কি না? হ্যাঁ ভাইয়া, এখানে আরও মেয়ে আছে। একটু সামনে গেলে আরও 5-6টা কেবিন পাবেন। ওইসব কেবিনগুলোতে মেয়ে আছে। আমাদের কাজের নাম করে এখানে এনে বন্দি করে রেখেছে। সারাদিন খাবার দেয় না, শুধু রাতের বেলায় খাবার দেয় আমাদের। আর চিন্তা করতে হবে না, এখন আমি চলে এসেছি, আপনারা বিপদ মুক্ত আছেন। আফরিন, আপনি ওদের বাঁধন খুলতে থাকেন, আমি পাশের রুমগুলোতে গিয়ে দেখে আসছি মেয়ে আছে নাকি নেই। তবে সবাই একটু সাবধানে থাকবেন, এখানে জানি না শত্রুপক্ষ কোথায় লুকিয়ে আছে। আমরা তো তোর পিছনে আছি রে। এটা বলতেই পিছনে তাকাতেই দেখি কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। কি রে, তোর আবার কোথা থেকে এলি তোরা? তোদের বসকে তো মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিয়েছি, দেখিস না তোদের বসকে? আমাদের বস এখানে থাকে না, আমাদের বস অস্ট্রেলিয়ায় আছে এখন। আর তুমি যাদের মেরেছ ওরা হচ্ছে বসের লোক, টাকার বিনিময়ে কাজ করে আমরা। ওরাও ঠিক আমাদের মতো টাকার বিনিময়ে কাজ করে। এখন বল, তোরা আমার হাতে মরবি নাকি বেঁচে থাকতে চাস? যদি বেঁচে থাকতে চাস তাহলে আমার কথা মানতে হবে, তবেই তোদের ছেড়ে দেব। আর এইসব অন্যায় কাজ করে কতদিন খেতে পারবি বল তো? বড় জোর 4 বছর বা 5 বছরের বেশি খেতে পারবি না। তা ঠিক বলেছিস, তবে আমাদের তো লেখাপড়া নেই যে কোনো কাজকর্ম করে খাবো। কাজ করতে গেলে সবাই আমাদের নিয়ে হাসি ঠাট্টা করে, এই জন্য আমরা এই পথে এসেছি। এখন ভালো হয়েছে, যা, তোদের কাজ আমি দেব, তোরা শুধু আমার কথা মতো কাজ কর। এখন এই মেয়েগুলো হাত পায়ের বাঁধন খুলে দে, আর কোন কোন ঘরে মেয়ে আছে আমার সব দেখিয়ে দে। তোদেরও তো মা বোন আছে, তাহলে তোরা কি করে পারিস এই নিরীহ মেয়েদেরকে এখানে এনে আটকে রেখে পরে পাচার করে দিতে? আজ থেকে কোনো অন্যায় করব না, এই কথা দিলাম আপনাকে। যাক, ছেলেগুলোকে একটু লাইনে আনলাম, সবাই মিলে মেয়েগুলোর হাতের বাঁধন আর পায়ের বাঁধন খুলে দিলাম। আশেপাশে যত রুম আছে সব রুমগুলোর মেয়েকে বাঁচিয়ে বাইরে নিয়ে এলাম। ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদের বাঁচানোর জন্য। আজকে যদি আপনি না আসতেন তাহলে আমরা আজ হয়তো পাচার হয়ে যেতাম। আপনাকে আবারও জানাই অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, এখন আপনারা গাড়িতে গিয়ে বসান। আর ইমন, গাড়ি 3টা এনেছিস? আরও গাড়ি ফোন দিয়ে বল তাদের আসতে। এতগুলো মেয়ে এই 3টা গাড়ি দিয়ে যেতে পারবে না, আর সবাইকে আজকে সবার বাসায় দিয়ে আসতে হবে। মেঘ, এখন যাওয়া যাবে না, আগে ওদের আমাদের ক্যাম্পে নিয়ে যেতে হবে, এরপর আমাদের যেতে হবে তাদের নিয়ে। কারণ আজকে কর্নেল স্যার এসেছে, আমাকে একটু আগে ফোন দিয়েছিল। আর গাড়ি আসতেছে, সবগুলো গাড়ি আসুক, আর তোমরা একটু রেস্ট নাও, কারণ তোমাদেরকে ঘুমের ঔষধ দেওয়া হয়েছে, ওইটারই কোনো কিছু কেটে ওঠে নাই এখনও তোমাদের। আচ্ছা, তোরা সবাই এখানে থাক, আরও তো লোক এসেছে, সবাইকে দেখে রাখিস। আমি বাজার থেকে লেবু শরবত বানিয়ে আনছি, লেবু শরবতটা খাইলে হয়তো তাদের মাথা ব্যথাটা কমবে একটু। তোর যাওয়া লাগবে না, আমি বলে দিয়েছি, তারা হয়তো নিয়ে আসতেছে লেবুর শরবত বানিয়ে। ওই তো বলতে না বলতেই চলে এসেছে ওরা। সবাইকে লেবুর শরবত খাইয়ে দিল। কিছুক্ষণের মধ্যে গাড়িও চলে আসলো। সবাইকে নিয়ে সোজা চলে আসলাম ক্যাম্পে। কর্নেল স্যারের সামনে দাঁড়িয়ে আছি আমি, ইমন আর সমীপন। কর্নেল স্যার বলতে লাগলো, আজ ম্যাগ, তোমাদের উপর আমি অনেক খুশি। কি বলে যে ধন্যবাদ দিব তোমাদের বলতে পারছি না। আমি ভাবতে পারি নাই এক রাতের মধ্যেই তোমরা কাজটা সেরে ফেলতে পারবে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। কিন্তু স্যার, মাত্র তো একটা এলাকার মেয়েদের বাঁচিয়েছি, আরও তো রয়েছে। কালকে আর একটা মিশন আছে, ওইটা করতে হবে। আর আমরা জানি না এই ময়মনসিংহ অঞ্চলের মধ্যে কয়টা এলাকা আছে, সেটা আগে জানতে হবে, এবং কোন কোন এলাকায় এইসব কাজ চলছে সেগুলো বের করতে হবে। কিন্তু ম্যাগ, এখানে আমি কি করব? আমাকে বলে দাও, আমি তোমাদের সব দিক দিয়ে সাহায্য করব। আর ওই থানার সকল লোকদের ছাঁটাই করে দিয়েছে,
হেড অফিস থেকে নতুন সব কিছু এসেছে। তা ভালো করেছেন। আর ক্যাম্পের সকল লোকদের বলে দেন সবার ঠিকানা নিয়ে আজকের মধ্যে তাদের বাসায় পৌঁছে দিতে হবে, কারণ সামনে ক্যাম্পের লোকদের লাগতে পারে আমাদের জন্য। আচ্ছা, আমি তাদের সব বলে দিতেছি। এখন তুমি এক কাজ করো, তুমি নতুন থানার এসআইয়ের সাথে কথা বলে দেখো, আর ওর সকল ডিটেলস এই ফাইলে আছে। তোমার কাছে যদি এই এসআইয়ের কাজ ভালো লাগে তাহলে এসআইকে এখানেই রাখা হবে, আর না হলে এসআইকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হবে। ওনাকে এইখানেই রাখা হোক, সমস্যা নাই। আবার যদি এমন হতে দেখি তখন না হয় ওনাকে ট্রান্সফার করে দেওয়া হবে। আর আমি আজকে ওনাকে একটা পরীক্ষা করব, দেখি যদি উনি কাজটা ঠিকমতো করতে পারেন তাহলে এই থানায় হয়তো থেকে যাবে, না হলে অন্য কোথাও যেতে হবে। ঠিক আছে, যাও তাহলে। আর ইমন, সমীপন, তোমরা দুজনেই বাসায় গিয়ে রেস্ট নাও। আমি আর বাকি সবাই একদিকটা দেখে নিতেছি। ম্যাক, তুমি বাসায় গিয়ে ফোন দিও, তোমার সাথে কথা আছে ইম্পর্ট্যান্ট। ঠিক স্যার। এই বলে চলে আসলাম বাসায়। এসে দেখি রহমত চাচা বাইরে বসে আছে। কি হয়েছে চাচা, আপনি ঘরে না গিয়ে এইখানে বসে আছেন কেন এত রোদের মাঝে? মেঘ, তুমি আসার পর থেকে একটা না একটা কিছু ঘটতেছে এই গ্রামে। এর সাথে কালকে রাতে ঘরে চুরি, আজকে গ্রামের সকল মেয়েরা ফিরে এসেছে, আবার থানার সকল অফিসারদেরও বের করে দিয়ে নতুন অফিসার এসেছে। সব কিছু তোমার জন্য হচ্ছে। আমি তো কিছুই করিনি, শুধু ঢাকাতে ফোন দিয়ে বলেছিলাম একজন বড় উকিল নোটিশ, তিনি এইসব কাজ করেছে। আর এই এলাকার চেয়ারম্যান একজন মেয়ে পাচারকারী, এটা আপনারা জানেন নাকি? একটু আগে জানতে পারলাম এলাকায় যে সব মেয়েরা ফিরে এসেছে, তারাই বলেছে এইসব। যাও ফ্রেশে আসো, তোমার চাচি খাবার রান্না করতে বসে আছে তোমার জন্য। আর তোমার ফোন কোথায়? ফোন দিলে তো ফোনগুলো রিসিভ করলে না যে? পকেটে হাত দিয়ে দেখি ফোনটা পকেটে আছে। পকেট থেকে ফোনটা বের করে দেখি ফোনে চার্জ নেই। চাচা, ফোনে তো চার্জ নেই, কখন বন্ধ হয়ে গেছে বলতে পারি না। ঘোরাঘুরি করছিলাম এতক্ষণ বন্ধুদের সাথে, এর জন্য ফোন বের করে দেখিও নাই একবার। আচ্ছা যাও, খাবার খেয়ে একটু বিশ্রাম করো। কালকে রাতে তো ঘুমাতে পারো নাই তুমি, এখন খাবার খেয়ে একটু ঘুমাও, দেখবে ভালো লাগবে তোমার। ঠিক আছে চাচা। এই বলে চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় আম্মুর কল। ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, কী রে হারামজাদা, কোথায় চলে গেছিস? তাড়াতাড়ি বাসায় আয়, তোর আব্বু বকাবকি করতেছে আমাকে, রাইসাও তোর জন্য কান্না করতেছে। আমি আর বাসায় যাব না, তোমরা থাকো মা মেয়ে। আমাকে বাসা থেকে বের করে দিয়েছো, ওই সময় মনে ছিল না? এখন ফোন দিয়ে জিজ্ঞাসা করছো কোথায় আছি, আমি আর আসবই না। এই নে তোর বাবার সাথে কথা বল, আমি কিছু জানি। হ্যালো আব্বু। কিরে, তুই কোথায় চলে গেছিস? তাড়াতাড়ি বাসায় আয়। তুই জানিস না তোকে ছাড়া বাসাটা খালি খালি লাগে? তুই আমাকে না বলে চলে গেলি কি করে? আব্বু, আমি একটা কাজে গ্রামে এসেছি, রহমত চাচার বাসায়। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, 5 দিন পর চলে আসবো ঢাকায়। আর তোমার কাজ না থাকলে এইখানে আসো, অনেক দিন তো হয়েছে, আসো না এইখানে। কালকে একটা মিটিং আছে, মিটিং শেষ করে যাব। আর ঠিকমতো থাকিস কিন্তু। আমি আর ফোন দিব না, কালকে কাজ শেষ করে আসতেছি। ঠিক আছে, আসো তাহলে। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কাটতেই বাইরে একটা মেয়েলি কণ্ঠের স্বর শুনতে পেলাম। একবার ভাবছি উঠে যাব, আর ভাবছি যাব না। এইসব ভাবতে ভাবতে রহমত চাচা বলতে লাগলো, মেয়ে তোমার সাথে কেন যেন দেখা করতে এসেছে, একটু বাইরে এসো তো। বাইরে এসে দেখি আফরিন দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি এইখানে? আর বাসায় বা চিনলেন কি করে? আপনি কি আমাকে ফলো করতে করতে চলে এসেছেন নাকি এখানে? এইটা আমার গ্রাম, আর আমি চিনব না কাউকে? এটা কি করে হয় বলেন? বিজি না থাকলে ভাবছিলাম আপনাকে নিয়ে একটু গ্রামটা ঘুরবো। আমি তো ভেবেছিলাম এখন একটু ঘুমাবো, তাই আর কি শুয়েছিলাম। আচ্ছা চলেন গ্রামটা ঘুরেই আসি, দেখি গ্রামটার প্রকৃতিটা কেমন। চলেন ঘুরে আসা যাক। আজকে আপনার সাথে অনেক কথা আছে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। ঠিক আছে চলেন, হাঁটতে হাঁটতে কথা বলছি। আর আপনাকে ওরা ধরে নিয়ে গেছে কখন? আর আপনি এই গ্রামের মেয়ে, কিন্তু ওই দিন তো আমরা একসাথে আসলাম, আপনাকে পরে তো আর দেখিনি। আপনি হঠাৎ কোথায় উধাও হয়ে গিয়েছিলেন?
আসলে আমার আব্বু বলেছিল আমার চাচাতো ভাইকে পাঠিয়েছে স্টেশনে। আমি তার জন্য অপেক্ষা করছিলাম। তখন এই দুইটা ছেলে এসে আমার নাম জিজ্ঞাসা করছে। আমার পরিচয় দিতেই ওরা আমাকে নিয়ে চলে গেছে ওইখানে। এরপর আর কিছু জানি না। ও আচ্ছা, তা ঢাকায় যাবেন কখন? এইখানে থাকলে আরও বিপদ হতে পারে আপনার, এটা আশা করছি আমি। আমার বিপদ হবে কি হবে না এটা নিয়ে চিন্তা করতে হবে না আপনার। আপনার মতো একজন সিবিআই অফিসার যদি এই এলাকায় থাকে তাহলে কারো সাহস হবে না এই এলাকার মেয়েদের কিডন্যাপ করে নিয়ে যাওয়ার জন্য। আমি কি আর সবসময় এখানে থাকবো? আমি আর আছি 5 দিন। এখানে মিশনগুলো কমপ্লিট করে চলে যাব এখান থেকে ঢাকা। আর আপনি কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন? ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। তবে আপনাকে একদিন দেখেছিলাম ওই ইউনিভার্সিটিতে। প্রায় 1 মাস আগে আপনাকে দেখেছিলাম, আর আবার আজকে দেখলাম। ও আচ্ছা, ঘোরাঘুরি করতে করতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে আছি, এমন সময় কর্নেল স্যারের ফোন রিসিভ করতে ওই পাশ থেকে বলতে লাগলো, ম্যাগ, আমাদের সবাইকে বাঁচাও, আমরা অনেক বড় বিপদে পড়ে গেছি। নারী পাচারকারীর লোকেরা আমাদের ধরে নিয়ে এসেছে। আমি বাসায় ফিরছিলাম তখন। এই সিবিআই এর কথা বলতে হবে না, তোর ফোনটা আমার কাছে দে। ওর সাথে আমার কথা আছে, ওর জন্য আমার আজকে এত বড় ক্ষতি হয়ে গেছে। এই বলে কর্নেল স্যারের কাছ থেকে ফোনটা কেড়ে নিল। কানের কাছে ধরতেই ওই পাশ থেকে নারী পাচারকারীর লোকটা বলতে লাগলো, এই শালা, তুই আজকে আমার যে বড় ক্ষতি করেছিস, এটার জন্য তোর স্যারকে ধরে নিয়ে এসেছি। এখন প্রধানমন্ত্রীকে ফোন দিয়ে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট চাইবো, যদি না দেয় তাহলে তোর স্যারকে মেরে ফেলবো। আমার স্যারকে মারতে হবে না, তোর কত টাকা লাগবে আমাকে বল, আমি নিয়ে আসছি। আর কোন জায়গায় আসতে হবে ঠিকানা বলে দে। তোকে বিশ্বাস নেই আমার। এর চাইতে আমি প্রধানমন্ত্রীর কাছে টাকা চাইতেছি, দেখি প্রধানমন্ত্রী কি করে। রাখছি এখন। নারী পাচারকারী লোকটার সাথে কথা বলে ফোন দিলাম ইমনকে। হ্যালো ইমন, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি ল্যাপটপটা নিয়ে আমাদের বাসায় চলে আয়। আমাদের কর্নেল স্যারকে ধরে নিয়ে গেছে নারী পাচারকারী লোকেরা। কি বলতেছিস তুই এসব? আমি একটু আগেই স্যারের সাথে কথা বললাম, আর এখন বলতেছিস স্যারকে ধরে নিয়ে গেছে? এটা কি করে হতে পারে? দাঁড়া, আমি স্যারের লোকেশন ট্র্যাক করতেছি। ট্র্যাক করতে করতে চলে আসলাম আমার এখানে। আমিও দেখতে চাই স্যার কোথায় আছে। আর আজকে রাতের ভিতরে স্যারকে আমাদের উদ্ধার করতেই হবে, নাহলে বড় বিপদ হয়ে যাবে। কারণ নারী পাচারকারীর লোকেরা বলেছে এখন প্রধানমন্ত্রীর কাছ থেকে মোটা অঙ্কের একটা অর্থ হাতিয়ে নেবে। আমরা তো আর এটা হতেই দিতে পারি না। কিন্তু লোকেশন তো দেখাচ্ছে স্যারের বাড়িতে। এখন আস্তে আস্তে বাইরে যাচ্ছে। তুই 3 রাস্তার মোড়ে এসে দাঁড়া, আমি এখনই আসতেছি বাইকটা নিয়ে। আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম 3 রাস্তার মোড়ে। এসে দেখি ইমন দাঁড়িয়ে আছে। কি রে, স্যারের লোকেশন ট্র্যাক করতে পারছিস এখন, নাকি ফোন বন্ধ করে রেখেছি? না, ফোন বন্ধ করে নাই, তবে লোকেশনটা আবার স্যারের বাসায় দেখাচ্ছে। চল তাড়াতাড়ি দেখি স্যার এখন বাসায় আছে নাকি। আর তোকে কোন নাম্বার থেকে ফোন করেছে দেখি তো একটু। এই যে এই নাম্বার থেকে ফোন দিয়েছে। এই বলে ইমনকে নাম্বারটা দেখাতে লাগলাম। কিছুক্ষণ পর নাম্বারটার লোকেশন ট্র্যাক করে দেখতে পেলাম কর্নেল স্যারের বাসা থেকে বের হচ্ছে। কিরে, তোর ল্যাপটপ কি কাজ করে না নাকি? এমন করছি কেন? একবার বাইরে যাচ্ছে আবারও ভিতরে যাচ্ছে, এটা কি করে হতে পারে? আমিও বুঝতে পারছি না রে। আগে স্যারের বাসায় চল, এরপর বুঝতে পারবো স্যার বাসায় আছে নাকি। আর আমার তো মনে হয় 2টা সিম 2টা ফোনে লাগানো আছে, এর জন্য এমন দেখাচ্ছে। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম কর্নেল স্যারের বাসায়। কলিং বেল দিতেই কর্নেল স্যারের স্ত্রী এসে দরজাটা খুলে দিল। আসসালামু আলাইকুম ম্যাম, কর্নেল স্যার বাসায় আছে নাকি? হ্যাঁ, তোমাদের স্যার তো বাসায় আছে। কেন, কি হয়েছে? ওনাকে ডেকে দেবো নাকি? হ্যাঁ, ওনাকে একটু ডেকে দেন, ওনার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। এটা বলতেই কর্নেল স্যারের স্ত্রী চলে গেল। কিছুক্ষণ পর কর্নেল স্যারের স্ত্রী আর কর্নেল স্যার আসলো। এই সময় আমাদের দেখে বলতে লাগলো, কি ব্যাপার মেঘ আর ইমন, তোমরা দুজনে এত রাত, তাও আবার আমার বাসার সামনে? কোনো কিছু হয়েছে নাকি এত রাতে আমার বাসার সামনে আসলে যে? স্যার, এই নাম্বারটিকে আপনার। আসলে আমরা দেখতে পাচ্ছি প্রায় অনেকক্ষণ ধরে এই নাম্বারটা পাচারি করছে আপনার ঘরে এবং বাইরে। না তো মেঘ, এই নাম্বারটা আমার না। আর তোমরা বাসায় চলে যাও, অনেক রাত হয়েছে তো, আবার কলেজে কাজ করতে হবে। ঠিক আছে স্যার, আপনারাও ঘুমান, আপনাদের বিরক্ত করলাম এত রাতে এসে। এই বলে বাইকটা নিয়ে কিছুটা দূরে চলে আসলাম।
হঠাৎ দেখতে পেলাম একটা গাড়ি এসে কর্নেল স্যারের বাড়ির সামনে দাঁড়ালো। কিছুক্ষণ পর কর্নেল স্যারকে নিয়ে চলে আসলো বাইরে। এই মন, আমার সন্দেহটাই ঠিক। ওই দেখ, কর্নেল স্যারকে ধরে নিয়ে যাচ্ছে। চল, কর্নেল স্যারকে বাঁচাতে হবে। ওরা তো চলে যাচ্ছে কর্নেল স্যারকে নিয়ে। আমরা দেরি করলে ওদেরকে আর ধরতে পারবো না। বাইকটা আস্তে আস্তে চালিয়ে ওদের পিছু নিতে লাগলাম। ইমন, তুই অফিসে ফোন করে বলে দে একটা গাড়ি নিয়ে কয়েকজন অফিসার চলে আসতে এখানে, কারণ আমরা দুজন পারবো না ওদের সাথে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। আর গাড়িটা জঙ্গলের ভেতরে রেখে দিতে হবে, যাতে কেউ বুঝতে না পারে আমরা এখানে এসেছি ওদের পিছু করে। আমি সেই ব্যবস্থা করে রেখেছি। এই বলে বাইকটা ঝোপঝাড়ের পিছনে রেখে দিলাম। আমি আর ইমন আস্তে আস্তে সামনের ডেরার দিকে এগিয়ে যাচ্ছি। কিছুটা ভয় করছে, কারণ আমি আর ইমন ছাড়া আমাদের সাথে আর কেউ নেই যে আমরা ধরায় পড়ে গেলে ওরা এসে উদ্ধার করবে। আমাদের ক্যাম্প থেকে যেসব লোকেরা আসার কথা ছিল তারা চলে এসেছে। সবাই শোনো, তোমরা সবাই চারিদিক থেকে ঘিরে ফেলো এই বাড়িটা। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি আর ইমন সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই মেয়ে পাচারকারী লোকেরা বলতে লাগলো, বাহ, তোর স্যারকে বাঁচানোর জন্য এত তাড়াতাড়ি চলে এসেছিস, ভালোই হলো। এই, তোরা এই শালাকে বেঁধে ফেল। ওরা যেই আমাদের ধরতে আসবে, কভার থেকে পিস্তলটা বের করে গুলি করতে লাগলাম। সাথে ওরাও আমাদের গুলি করতে লাগলো। হঠাৎ একটা গুলি আমার হাতে এসে লাগতেই হাত থেকে পিস্তলটা পড়ে গেল। পিস্তলটা নিতে যাব, এমন সময় নারী পাচারকারীর একজন লোক এসে আমার হাতে পাড়া দিয়ে ধরে বলতে লাগলো, কিরে, আমাদের মারতে এসেছিস, মারবি না নাকি? তোর তো এক হাত শেষ, আর এক হাত আছে, ওইটা এখনও শেষ করে ফেলবো। তাই নাকি? এই বলে দিলাম সোজরে বাম হাত দিয়ে একটা ঘুষি। শালার মেডেলিস্ট আমি, শালা আরও লাগতে আসবি সিবিআই অফিসারের সাথে। এই বলে উঠে ডান হাতে পিস্তলটা নিয়ে ওর বুকে 3টা গুলি করতেই শালা মরে চিত হয়ে আছে। মেঘ, তুই তাড়াতাড়ি হাসপাতালে চলে যা, তোর হাত থেকে অনেক রক্ত পড়তেছে। কর্নেল স্যার, আপনি মেঘকে নিয়ে হাসপাতালে চলে যান। মেঘের অবস্থা খুবই খারাপ। আরে কিছু হবে না, আমি ঠিক আছি। কর্নেল স্যার, আপনি চলে যান, বাসায় ভাবি হয়তো চিন্তা করছে আপনার জন্য। তোমরা আমার বিপদে এসেছো, আর আমি তোমাদের এইভাবে বিপদের মাঝে ফেলে রেখে চলে যাই কি করে? ম্যাগ, আসো তাড়াতাড়ি, তোমাকে ব্যান্ডেজ করে দিয়ে যাই। না স্যার, ব্যান্ডেজ করতে হবে না, গুলি হাত থেকে বেরিয়ে গেছে। আপনি শুধু আমার টি শার্টটা বেঁধে দেন হাতে। আর ইমন, তুই ওদেরকে নিয়ে ক্যাম্পে চলে যা, আমি বাসায় চলে যাচ্ছি। ঠিক আছে, তুই বাসায় চলে যা, আমি সকালে আসতেছি তোর কাছে। এসে তোর সাথে প্ল্যান করব কোন জায়গা থেকে আমাদের মিশনটা শুরু করব ওইটা নিয়ে। আমি চলে আসলাম বাসায়। আস্তে আস্তে দরজা খুলে ঘরের ভিতরে ঢুকে পড়লাম। এমন সময় পাশের রুম থেকে রহমত চাচা বলতে লাগলো, মেঘ, কোথায় গিয়েছিলা? এই তো চাচা, একটু ওয়াশরুমে গিয়েছিলাম। এই বলে হাতে ব্যান্ডেজ করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতেই বুঝতে পারলাম কালকে রাতে হাত থেকে রক্ত ঝরার পর মাথা ভার হয়ে আছে। কিছুক্ষণ শুয়ে থাকার পর ইমন আসলো। দরজা খুলতে ইমন আমার রুমে ঢুকে বলতে লাগলো, তোর হাত কেমন আছে এখন? আর ওষুধ খেয়েছিস তো রাতে? তোকে দেখে মনে হচ্ছে রাতে অনেক কষ্ট হয়েছে তোর ঘুমাতে, চোখগুলো এখনও লাল হয়ে আছে। আসলে অনেক রাতে বাসায় এসেছিলাম তো, এমনিতে হাতে ব্যথা, আবার ঘুমটাও হয় নাই। আচ্ছা তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। চাচা আবার ডাকাডাকি শুরু করবে। আচ্ছা তুই যা, আমি আছি ঘরেই। তুই আসলেই প্ল্যানের ব্যাপারে সব কিছু বলবো তোকে। আর সমীপনকে ফোন দিয়ে বলে দিয়েছি আসার জন্য, একটু পর আসতেছে। আমি চলে আসলাম বাইরে, ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর সমীপন আসলো। কী রে, তোর কি খবর? তোকে সকালে ফোন দিলাম, ফোন রিসিভই করলি না তুই। তোর সাথে কোনো কথা নেই, মিশনে গিয়েছিস, আমাকে একবার বললেই তো পারতি। আমি কি তোদের মানা করতাম নাকি? আর ইমন, তুই তো পারতি একটা ফোন দিতে, তুইও ফোন দিলি না। আরে আর বলিস না, রাতে হঠাৎ করে নারী পাচারকারী যারা তারা আমার কাছে ফোন দিয়েছে। তখন আমি কি করবো বুঝতেই পারছিলাম না। আমাদের কর্নেল স্যারকে ধরে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল। কর্নেল স্যারের বাসায় গিয়ে দেখি কর্নেল স্যার ঠিক আছে। পরে আমরা কিছুটা দূরে এসে প্ল্যান করতে লাগলাম আজকে কি করব। এমন সময় দেখতে পেলাম যে কর্নেল স্যারকে তুলে নিয়ে যাচ্ছে। এরপর আমরা মিশন শুরু করলাম। তোকে যে ফোন দেবো একটুও সময় পাইনি রে। আচ্ছা তোরা বস, আমি চাচাকে বলে আসছি আমাদের জন্য খাবার পাঠাতে। চল, আজকে বাইরে থেকে খেয়ে নিব। ঘরের খাবার প্রতিদিন খাইতে খাইতে ভালো লাগে না রে আমার। বাজারে একটা রুটির হোটেল আছে, ওইখানে গিয়ে না হয় রুটি খেয়ে নিব, কি বলিস তোরা? হ্যাঁ চল। আমরা চলে আসলাম বাজারে। রুটির দোকান থেকে রুটি খেয়ে সোজা নদীর পাড়ে চলে আসলাম।
তিনজন বসে বসে প্ল্যান করছি। এমন সময় পিছন থেকে কে যেন ডাকতে লাগলো আমাকে। পিছনে ফিরে দেখি একটা বাচ্চা মেয়ে ডাকছে। বাচ্চাটা কাছে যেতেই বলতে লাগলো, আব্বু আব্বু, আম্মা আমাকে একা রেখে চলে গেছে। মেয়েটার মুখে আব্বু ডাক শুনে আমি তো পুরোই হতভম্ব হয়ে গেলাম। এই যে মেয়ে, আমি তো তোমার আব্বু না, তা তোমার আম্মু কোথায় চলে গেছে? আমাকে বলো, আমি তোমাকে দিয়ে আসছি। ওই তো আমার আম্মু চলে এসেছে। মেয়েটার সাথে কথা বলছি, এমন সময় মেয়েটার আম্মু আসলো। আসসালামু আলাইকুম আপু, আপনার মেয়ে ভুল করে আমাকে আব্বু ডেকে ফেলেছে। তাহলে হয়ে যান আমার জামাই। কি বলছেন এইসব? আমি আপনার জামাই হতে যাব কেন? আপনার জামাই কোথায় আছে তাকে বলেন আপনাকে নিয়ে পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করিয়ে দিতে, কারণ আপনার মাথায় সমস্যা আছে বলতে হবে। যে কাউকে বলছেন হয়তো আপনাকে বউ ডাকতে। আরে তা না, আমি তো মজা করছিলাম আপনার সাথে। আসলে আমি একটু দোকানে গিয়েছিলাম ওর জন্য আইসক্রিম আনতে। এই নাও আম্মু তোমার আইসক্রিম। আমি আর কিছু না বলে চলে আসলাম ওখান থেকে। ইমন আর সমীপনের কাছে বসে আছি। এমন সময় ইমন বলতে লাগলো, মেঘ শুনেছিস, কিছু পাশের এলাকা থেকে কিন্তু মেয়ে কিডন্যাপ হচ্ছে। আমার মনে হচ্ছে এগুলো নারী পাচারকারীর সাথে যুক্ত আছে, কারণ প্রত্যেকটা এলাকা থেকে শুধু মেয়েদেরকেই কিডন্যাপ করা হচ্ছে। এবার আর আমরা কোনো কাজ করব না, কাজ করবে সব পুলিশ অফিসাররা। আমরা শুধু বসে বসে দেখব, কারণ ওরা যদি এখন বসে থাকে তাহলে সারা জীবন বসে বসে কাটিয়ে দিবে, অন্য কোনো কাজ করবে না। এটা ভালো করেই জানিস। এটা তো জানি রে, তবে এখন যে অফিসারগুলো এসেছে আমার মনে হয় না তারা কাজে ফাঁকি দেবে, কারণ সকালে আমি গিয়েছিলাম দেখার জন্য, ওরা সবাই ঠিকমতো কাজ করতেছে। আর নতুন এসআই কোনো না কোনো এলাকায় সমস্যা আছে ওইগুলো সমাধান করতে গেছে, কারণ সে তো এই এলাকায় নতুন, কিছুই জানে না, কিছুই চেনে না। যাক, ওরা যদি ভালোভাবে কাজ করতে পারে তাহলে তো আমাদের জন্যই ভালো। আর এখন থেকে ওদেরকেও আমাদের সাথে নিতে হবে মিশনে। এখন যদি মিশন কমপ্লিট করে ঢাকা চলে যায় তাহলে ওরা বাকিদের মতো ফাঁকি দিবে। পুলিশদের আমার ভালো করে চিনা আছে। আচ্ছা, তাহলে আজ থেকে তাদেরকে মিশন নিয়ে যাব। আর আর কালকে বিকেলে তোর সাথে একটা মেয়ে দেখলাম, ওই মেয়েটাকে রে রিলেশন করিস নাকি ওই মেয়েটার সাথে? মেয়েটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। রিলেশন করতে যাব কেন? ওই মেয়েটাকে কিডন্যাপ করা হয়েছিল, আমরা তাদের বাঁচিয়ে আনি। বিকেলে শুয়েছিলাম, তখন মেয়েটা এসে আমাকে ডেকে নিয়ে গেছে। এছাড়া আর কিছুই না। তোরা যা ভাবছিস এইসব কিন্তু নেই আমাদের মাঝে। কয়েকদিন পরে দেখতে পাবো বিয়ে করে নিয়ে এসেছিস, আর এখন বলতেছিস যে মেয়েটাকে তুই চিনিসই না। যা, বাহ, সাধু সাধু। আমরা বিকেলবেলা পাশের এলাকায় ঘুরতে চলে গেলাম। সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করি। বুঝতে পারলাম যে আমাদের এই এলাকা থেকে পাশের এলাকার লোক সংখ্যা বেশি, কারণ হচ্ছে বাংলাদেশের প্রায় বেশিরভাগ মেয়ে মানুষ। হ্যাঁ, তা ঠিক আছে, তবে বাংলাদেশের আয়তনের দিক থেকে আমরা এগিয়ে আছি, এটা তো তোদের জানার কথা, তাই না? এইসব আমার মুখস্থ আছে। দেখতে দেখতে আজকের দিনটা কেটে গেল। দুইটা এমন সময় বুঝতে পারলাম আমার জানালার পাশে কেউ আছে। রাত 2টার সময়। আমি তেমন কিছু বললাম না, ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে। কি রে মেঘ, আর কত ঘুমাবি? এখন ঘুম থেকে উঠ, আমরা চলে এসেছি। আম্মুর কথা শুনে ধর পড়িয়ে বিছানা থেকে উঠে পড়লাম। আরে আম্মু, তোমরা কখন আসলে? আর আমাকে ফোন দাও নি কেন তোমরা? আমি তোমাদের স্টেশন থেকে নিয়ে আসতাম। তোর আব্বু ফোন দিতে মানা করেছে, এই জন্য ফোন দিই নাই। আর তোকে তো তোর হাতে খেয়েছে, ব্যান্ডেজ করে কেন? কোথাও ব্যথা পেয়েছিস নাকি? হ্যাঁ আম্মু, আসলে বাইক চালাতে গিয়ে পড়ে গেছিলাম, পরে হাতে একটু ব্যথা পেয়েছি। চাচা এখন জানে না, জানলে আমাকে বকাবকি করতো। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে আয়, তোর জন্য খাবার রেডি করতেছি। আর তুই সত্যি করে বলতো, অফিসে চাকরি করবি নাকি করবি না? চাকরি না কর, তোর বাবার অফিস সামলাতে পারবি? আমি কিছুই পারবো না আম্মু, আমার দ্বারা এসব হবে না। আমি লেখাপড়া করেছি, শুধু তার চেয়ে ভালো হবে তোমরা আমাকে ঢাকায় নিয়ে আবার স্কুলে ভর্তি করে দাও। আমার সাথে মজা করিস তাই না? কই গো মেঘের আব্বু, একটু ঘরের ভিতর আসো তো। তোমার ছেলে দেখো আমার সাথে মজা করতেছে। তোমার ছেলেকে কিন্তু পরে। আমার ছেলেকে পরে কি বললো? পরে আর কি হবে, পরে কিছুই না। যাও ফ্রেশ হয়ে আসো, আমি তোমাদের জন্য যে খাবারগুলো এনেছি ওই খাবারগুলো দিদি সবাই খাবারগুলো খেয়ে নাও। সারাদিন খাটাখাটনি করার পর রাতে বাসায় ফিরতেই বলতে লাগলো আম্মু, মেঘ,
তোকে বিয়ে না দিলে কিছুই বুঝবি না। সংসারে একজন মেয়ে না থাকলে ঘরটা সামলাবে কে? রায়সাকে তো বিয়ে দিতে হবে সামনে। মেয়ে মানুষ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। হ্যাঁ আম্মু, এখন আমার কি করতে হবে? তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আছি। এবারে চলে আসলাম বাইরে। খাওয়া দাওয়া করে ইমনের সাথে চলে গেলাম মিশনে। দেখতে দেখতে আজকে 9 দিন কেটে গেল। এখানকার মিশন শেষ করে চলে আসলাম হেডকোয়ার্টারে। এসে দেখি আমাদের কর্নেল স্যার বসে আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মেঘ। আসো আসো, তিনজন ভিতরে বসো। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমার তরফ থেকে। কালকে ঢাকায় প্রধানমন্ত্রী আসতেছে, তোমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে। এমন ভাগ্য কারো হয় নাই আজ পর্যন্ত যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে, এই তোমাদের হলো। হওয়ার কথাই স্যার, কারণ আমরা দেশ থেকে সকল শত্রুদের মেরে ফেলেছি। আশা করছি সামনে মিশন থাকলে 1টা বা 2টা মিশন পাবো। আর প্রধানমন্ত্রী আসছে, এটা কয়জন জানে? এটা প্রায় এলাকার মানুষ সবাই জানে। তবে শুনেছি ঢাকায় নাকি কালকে কিছু একটা হতে চলেছে, এবং কখন হতে চলেছে এটা আমরা জানতে পারি নাই। তাই তোমাদের তিনজনকে এখনই ঢাকায় যাওয়ার জন্য আদেশ করতেছি। যেখানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন ওইখানে একটু ভালোভাবে খোঁজ করবে, যাতে কোনো কিছু না থাকে। ওকে স্যার। এই বলে চলে আসলাম বাইরে। ইমন, সমীপন, তোরা রেডি হয়ে আয়, আমিও রেডি হয়ে আসছি। তা কোথায় দেখা করবি সেটা তো বলে যা। রেলওয়ে স্টেশনে দেখা করে চল। সমীপন, তুই কি বলিস? নাকি 3 রাস্তার মোড়ে দেখা করবি? ওইটা বল, তোরা দুজনে। 3 রাস্তার মোড়ে দেখা করি। এখন বাজে দুপুর 2:15। তোরা 3জন কারেক্ট 3টায় থাকবি ওইখানে, আমিও 3টায় চলে আসবো। ঠিক আছে, তাইলে যাই রে, আর সময় মতো চলে আসিস তোরা। আমি চলে আসলাম বাসায়। চাচা, আজকে আমার যেতে হবে। অনেক দিন তো হলো এখানে আসলাম। আম্মু, আব্বু, তোমরা আরও কয়েকদিন না হয় এখানে থাকো। আমি না হয় অফিস দেখাশোনা করবো এখন থেকে। সত্যি কি অফিস দেখাশোনা করবি নাকি মিথ্যা বলতেছিস আমাদের? না আব্বু, সত্যি বলছি, আমি অফিস দেখাশোনা করব। এই বলে আমার রুমে চলে আসলাম। সকল কাপড় চোপড় গুছিয়ে ব্যাগের ভেতর রেখে দিলাম। বিকাল 3টা। আম্মু আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম 3 রাস্তার মোড়ে। এসে দেখি ইমন আর সমীপন দাঁড়িয়ে আছে। কি রে, তোরা কখন আসলি? এই তো মাত্র আসলাম। তো চল, আর দেরি করা যাবে না। আবার কখন না কখন ঢাকায় গিয়ে পৌঁছাতে হয় তা জানা নেই আমাদের। চল, লোকাল ট্রেনে না গিয়ে ডাইরেক্ট এসিওয়ালা কেবিনে গিয়ে চলে যাই। মাত্র 2 ঘন্টা লাগবে ঢাকায় যেতে। যাবি নাকি তোরা, নাকি লোকাল ট্রেনে যাবি? না, লোকাল ট্রেনে যাব না। লোকাল ট্রেনে অনেক ভিড় হয়। এর চাইতে ভালো সুবর্ণা এক্সপ্রেস দিয়ে আমরা চলে যাই, খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি হবে। এই বলে 3জন 3টা টিকিট কেটে নিলাম। টিকিট কেটে ট্রেনের ভিতরে এসে বসে আছি। কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দিল। রাত 10টা। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি 3জন। ইমন, চল আমাদের বাসায় চলে যাই। আমাদের বাসায় তো কেউ নেই। আম্মু আব্বু তো গ্রামে চলে গেছে, আসতে কয়েকদিন দেরি হবে। এই কয়েকদিনে না হয় আমরা এখানেই থাকি, পরে না হয় একটা ব্যবস্থা করে থাকা যাবে। ঠিক আছে, তাহলে এখন থেকে এখানে থাকা শুরু করি, পরে না হয় একটা ব্যবস্থা করে নেব নে। আর কালকে তো প্রধানমন্ত্রীর সাথে দেখা করতেছি, দেখা করে আবার আমরা গ্রামে ফিরে যাব। প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এখানে 2-1 দিন থাকবি তোরা, এরপর এখান থেকে যাবি। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে আছি 3জন। এই কয়েকদিন কি হয়েছে ভাবছি। আচ্ছা ইমন, তুই বিয়ে করবি কবে রে? অনেকদিন ধরে একটা বিয়ের দাওয়াত খাই না। তুই বিয়েটা করে ফেল, আমরা দাওয়াত খাই। আমার বিয়ে করতে দেরি আছে রে মামা, আরও 5 বছর। এখন বিয়ে করব না, বিয়ে করলে প্যারা, এসব প্যারা আর ভালো লাগে না, তাই বিয়ে করব না এখন। ওদের সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে গেলাম। সকালে ফোনের অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল। উঠে ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করে চলে গেলাম সংসদ ভবনে। গিয়ে দেখি প্রধানমন্ত্রী চলে এসেছে। আমাদের দেখেই বলতে লাগলো, আসো আসো, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তা তোমাদের কি খবর? ওইদিকের কাজ কি শেষ নাকি? জি ম্যাম, ওইদিকে কাজ সব শেষ। আর আপনি নাকি আমাদের ডেকেছেন, কি জানি বলবেন, কর্নেল স্যার বলেছে। এই নাও, তোমাদের 3জনের জন্য আমার তরফ থেকে এই ছোট্ট 3টে উপহার। তোমাদের সাহসিকতার জন্য এই 3টে পুরস্কার তোমরা পেয়েছো। ধন্যবাদ ম্যাম। প্রধানমন্ত্রীর সাথে কথা বলে চলে আসলাম বাসায়। দেখতে দেখতে কেটে গেল 4টি মাস। রাতে ঘরে শুয়ে আছি, এমন সময় আম্মু আসলো আমার রুমে। আম্মু, কিছু বলবে নাকি? হ্যাঁ, বলার জন্য এসেছি। তোর জন্য মেয়ে ঠিক করে রেখেছি,
তুই যদি রাজি থাকিস তাহলে কালকে তোদের বিয়ে দিয়ে দেবো। মেয়েটা দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, তোর সাথে খুব মানাইছে। মেয়েটার ছবি থাকলে দাওতে দেখি, আমিও একটু আমার বউ কেমন। এখন দেখা দরকার নেই, আর মেয়েটার পিক নেই আমার কাছে। তুই যদি রাজি থাকিস তাহলে কালকে মেয়েকে নিয়ে আসবো আমাদের বাসায়। তোমাদের যখন পছন্দ হয়েছে তাহলে নিয়ে আসো, আমার কোনো আপত্তি নেই। তবে পরে বলতে পারবে না যে মেয়ে ভালো না, এই সমস্যা ওই সমস্যা। মেয়ে খুব ভালো, ভদ্র ফ্যামিলির সন্তান। আচ্ছা, আমি তোর বাবার সাথে রাতে কথা বলবো, তুই এখন ঘুমা, আর সকালে কোথাও যাস না কিন্তু। যদি তোর বাবা বলে কালকে তোদের বিয়ে হবে তাহলে মেয়েকে কালকে নিয়ে আসবো আমাদের এখানে। ঠিক আছে। আম্মু চলে গেল, আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে আমার ছোট বোন রায়সার ডাকে ঘুম ভাঙলো। কী রে, কী হয়েছে? এত সকাল সকাল ডাকছিস কেন? ডাকবো না তো কি করব? আব্বু ডাকতেছে, তোমাকে বলেছে তাড়াতাড়ি নিচে যাওয়ার জন্য, কি যেন কাজ আছে। আচ্ছা তুই নিচে যা, আমি আসছি। এই বলে চলে আসলাম নিচে। আব্বু, আমাকে ডাকছো নাকি? কোনো কাজ থাকলে বলো। বিয়ের জন্য রেডি হয়ে থাক, কাজই আসবে দুপুরের দিকে। আর তোর আম্মু কিছু বাজারের লিস্ট দিবে, সব কিছু নিয়ে আসিস, আমি টাকা দিয়ে যাইতেছি। ঠিক আছে। সকালে হালকা পাতলা নাস্তা করে চলে আসলাম বাজারে। আম্মুর দেওয়া লিস্টের সকল কিছু নিয়ে সোজা বাড়িতে চলে আসলাম। দেখতে দেখতে বিকাল হয়ে আসলো। আমি রেডি হয়ে বসে আছি, কিন্তু মেয়ের আসার কোনো নামগন্ধই নেই। আম্মু, আদৌ কি আমার বিয়ে হবে নাকি তোমরা আমার সাথে মজা করছো? বিয়ে হবে না কেন? অবশ্যই হবে। আসলে মেয়েটা তো ঢাকায় থাকে না, মেয়েটা গ্রামে থাকে, এই জন্য আর কি আসতে একটু দেরি হচ্ছে। আর তোর বন্ধু বান্ধবদের ফোন দিয়ে বলে দে যে তোর বিয়ে আজকেও তাদের আসতে। তাদের বলে দিয়েছি, তারা চলে আসবে রাতে। এই বলে চলে আসলাম আমার রুমে। বিছানায় শুয়ে ভাবছি মেয়েটা কেমন হবে, তার স্বভাব চরিত্র ভালো নাকি খারাপ হবে। এসব ভাবতে ভাবতে কিছুক্ষণ পর নিচ থেকে ডাক দিল আম্মু। নিচে গিয়ে দেখি আমার বউকে নিয়ে চলে এসেছি। আম্মু, ডাকছিলে নাকি? হ্যাঁ দেখেছি, যা মেয়েটার পাশে গিয়ে বস, আমি আসতেছি খাবার নিয়ে। মেয়েটার পাশে বসে আছি। কিছুক্ষণ পর কাজী আসলো। ঘরোয়াভাবে বিয়েটা হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে একাই চলে আসলাম ছাদে। বিয়ে করলাম আমি, আর আমার বউকে দেখতেই পারলাম না, এটা ভাবা যায়? এই সকল কথা ভাবছি, এমন সময় আম্মু আসলো। আমাকে পায়চারি করতে দেখে বলতে লাগলো, কিরে এখানে এসে পায়চারি করছিস কেন? যা রুমে যা, মেয়েটা একা একা বসে আছে, গিয়ে গল্প কর। আম্মুর কথায় মাথা নেড়ে সাই দিয়ে চলে আসলাম। বাসর ঘরের সামনে দরজা খুলে ভিতরে ঢুকতেই মেয়েটা এসে সালাম করতে লাগলো। কি করছেন? সালাম করতে হবে না, আপনার স্থান তো আমার বুকে, পায়ে না। এই বলে আমার বউকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ এভাবে থাকার পর আমার বউ বলতে লাগলো, কিছু যদি মনে না করেন তাহলে আমি শাড়িটা কি খুলে রেখে দিতে পারি? আসলে আমার শাড়ি পরে থাকার অভ্যাস নেই, এর জন্য বলছিলাম। ঠিক আছে, রাখতে পারেন, তবে আপনার কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছে। এই বলে ঘুমটা ওঠাতে দেখি আফরিন। কি অবশেষে কি না আপনাকে বিয়ে করলাম? হ্যাঁ, আমাকেই করতে হবে, কারণ আপনার আব্বু আম্মুর মন জয় করে ফেলেছি আমি। এই জন্য আপনার আব্বু আম্মু আমাকে আপনার বউ করে নিয়ে এসেছে। কেন, আমাকে বউ হিসেবে পেয়ে খুশি হননি আপনি? খুশি হব না কেন, অবশ্যই খুশি হয়েছি। এই বলে আফরিনের গালে কপালে কিস করতে লাগলাম। আপনার শাড়ি খুলতে হবে না, আপনার শাড়ি আমি নিজেই খুলে দিচ্ছি। এই বলে আফরিনের শাড়িটা আস্তে আস্তে খুলতে লাগলো। আফরিনের তলপেটে স্পর্শ লাগতেই আফরিন কেঁপে উঠে আমাকে জড়িয়ে ধরল। কি হলো? এখনই এই অবস্থা? বাকি জীবন তো পড়েই রয়েছে, তখন কি হবে? এই বলে আফরিনকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। আস্তে আস্তে তার শরীরের প্রতিটি অঙ্গে চুমু খেতে লাগলাম। আপনাদের তো সত্যি লজ্জা নেই? আরও শুনতে চাইছেন? আর কিছু বলা যাবে না, বাকিটা সিক্রেট। আপনারা সবাই বিয়ে করেন, বাকিটা নিজেরাই জেনে যাবেন। আজকের গল্পটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গল্পটা কেমন হয়েছে সবার মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।